Hello everyone, welcome to today's video. This is me Kaveri Nath, Tripura Civil Services 2020 Batch Officer. So today's video is going to be regarding all the queries that you have asked in my last YouTube video and Instagram reel. So I'll be answering all your queries, and let me tell you, I'm very happy with the kind of questions that you have asked me. This will really help all the aspirants who are preparing for this particular examination, TCS, TPS, or any examination conducted by TPSC. So, without any further delay, let us start today's discussion. The first question is asked by Pluton Mujumdar. He has asked from where we can practice the mains answer writing for TCS, TPS. So, mains answer writing for TPS, TCS, you can just start with previous year questions. তোমরা গত বছরের তিনটা সেট গত 3 বছরের তিনটা সেট অফ মেইনস কোয়েশ্চেন পেপার আছে, you can start from that and you should be starting with previous year questions only. প্রথমে টপিক কভার করার পরেই তোমরা আনসার রাইটিং শুরু করবে। তো টপিক কভার হয়ে গেলে you go for previous year questions, start with that. আর এরপরে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে যে কোনো কোচিং ইনস্টিটিউটের কোনো মক পেপার থাকলে ওটা সলভ করতে পারো, বা আমি পার্সোনালি আমার অ্যাসপিরেন্ট টু অ্যাডমিনিস্ট্রেটর ইনস্টাগ্রাম চ্যানেলে আমি মক কোয়েশ্চেন্সগুলি পোস্ট করব। কিছু কিছু কোয়েশ্চেন আমি সেট অফ কোয়েশ্চেন্স বানিয়েছি ফর ইচ অফ দ্য পেপার GS 1 2 3 4, তো ওইটাও তোমরা ফলো করতে পারো। নেক্সট ইজ when should an aspirant of TCS TPS start note making for each subject? This is also asked by Tuton. ভেরি গুড কোয়েশ্চেন। কখন নোট মেকিং শুরু করা? তো আমি বলবো ফার্স্ট রিডিং এর পরে তোমরা নোট মেকিং শুরু করো। আর দরকার নেই, মানে এটা ম্যান্ডেটরি না যে প্রত্যেকটা টপিকের জন্যই নোট মেকিং করতে লাগবে। অনেক টপিক আছে যেগুলি রেডিলি অ্যাভেলেবেল থাকে আমাদের স্ট্যান্ডার্ড বুকগুলিতে, যেমন লক্ষ্মীকান্ত হলো বা মডার্ন ইন্ডিয়ার জন্য স্পেকট্রাম হলো। তো যেগুলি রেডিলি অ্যাভেলেবেল আছে বইয়ে, সেগুলির জন্য আলাদা করে নোটস মেকিং করার দরকার নেই। স্পেসিফিক্যালি ত্রিপুরার যে টপিকগুলি আছে সেগুলির জন্য নোটস মেকিং করো। আর প্লাস এছাড়াও যে টপিকগুলি তোমাদের মনে হয় যে অনেক বেশি সাইজে অনেক বেশি দেওয়া কোনো বইয়ে, সেটাকে কনসাইজ করে নিজের মতো করে নোট প্রিপেয়ার করো। Also ma'am, if you could make a video on how to create concise notes, it would be very helpful. Sure, I will do that Tuton. আমি নেক্সট কয়েকটা ভিডিওর মধ্যে এটা একটা আছে থাকবে, ঠিক আছে। Then ma'am, can we use AI tools like ChatGPT or Claude for note making? Are the notes reliable? Yeah, definitely you can go for ChatGPT, Claude বা Grok AI আছে, Perplexity আছে, এরকম ভালো ভালো AI প্ল্যাটফর্মগুলি তোমরা ইউজ করতে পারো। আর ইউজ করাটাও উচিত আমি বলবো, কারণ অনেকটাই ইজি হয়ে গেছে এআই আসার পরে। বাট একটা কন্ডিশন থাকবে, প্রম্পট যেটা দেবে সেটা যাতে রেলেভেন্ট হয়, পরীক্ষা রিলেভেন্ট হয়। আর আরেকটা হচ্ছে গিয়ে মানে কোনো একটা আনসার জেনারেট করার পরে সেটাকে তোমরা একবার হলেও একটা স্ট্যান্ডার্ড সোর্স থেকে ভেরিফাই করে নিও, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন ইজ ফ্রম শুভঙ্কর. Ma'am, is it possible to create a group under your mentorship where you give us task and target to complete the syllabus accordingly? শুভঙ্কর, এই মুহূর্তে এটা পসিবল হবে না, আই এম রিয়েলি সরি। কারণ আমার পার্সোনাল লাইফও আছে, প্রফেশনাল লাইফও আছে। এর বাইরে সময় বের করে এই জিনিসগুলি করা একটা অনেক বড় কমিটমেন্ট হয়ে যাবে। তো আমি চেষ্টা করব যখন TCS এর নোটিফিকেশনটা আসবে নেক্সট, তখন আমি একটা নতুন গ্রুপ করার আমি চেষ্টা করব। বাট আমি একটা খুব ভ্যালুয়েবল ইনফরমেশন তোমাদের দিতে চাই। আমাদের TCS 2024 এর ফার্স্ট র্যাঙ্ক হোল্ডার সাগর দত্ত মজুমদার, হি হ্যাজ অলসো ক্র্যাকড UPSC সিভিল সার্ভিসেস এক্সামিনেশন 2024 উইথ র্যাঙ্ক 317। ওর একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেটা হচ্ছে TCS ক্রনিকলস। আমি এই ভিডিওটার ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। ইউ ক্যান ডেফিনেটলি ফলো দ্যাট চ্যানেল। ওইখানে অনেক রিসোর্স তোমরা পেয়ে যাবে। হি ইজ পার্সোনালি গাইডিং দেয়ার। ওকে, নাও নেক্সট কোয়েশ্চেন ইজ ফ্রম রুবেল নাথ. Please discuss about the political pressure in TCS and how to deal with it. TCS TPS এই প্রফেশনে TCS এ বিশেষ করে পলিটিক্যাল প্রেশার থাকে। আর আমাদের আমি বলবো যে ইনিশিয়াল যে ইয়ার্সগুলি থাকে আমাদের TCS এ, যেখানে আমরা ডেপুটি কালেক্টর বা বিডিও হিসেবে থাকি, বা এরপরে যেটা SDM হিসেবে ফিল্ড পোস্টিং হলেও অনেকটাই ফেস করতে হয় পলিটিক্যাল প্রেশার। বাট আমি বলবো যে অনেক সময় পলিটিক্যাল প্রেশারে বা পলিটিক্যাল সাপোর্ট নিতে হয়, নিয়ে কাজগুলি অনেক ডেভেলপমেন্টাল যেগুলি ওয়ার্ক আছে সেগুলি অনেক স্মুথলি কন্ডাক্টও করা যায়। তো পজিটিভ সাইডও আছে, নেগেটিভ সাইডও আছে। আর আমাদের ত্রিপুরাতে আমি বলবো যে ততটা হার্মফুল না পলিটিক্যাল প্রেশার, যেটা অ্যাটলিস্ট এখন পর্যন্ত আমি যতটুকু ফেস করেছি, আমি যতটুকু পেয়েছি, আমার কাছে মনে হয়েছে যে পলিটিক্যাল প্রেশার অনেক সময়, পলিটিক্যাল সাপোর্ট অনেক সময় দরকার। কারণ ইলেকশনের সময় আমাদের হ্যান্ড ইন হ্যান্ড কাজ করতে লাগে। তো তখন ডিফারেন্ট পলিটিক্যাল পার্টিসদের সঙ্গে নিয়ে আমাদেরকে কাজ করতে লাগে।
তো সেটা বলবো যে মডারেট, এটা তোমার উপর নির্ভর করে তুমি কিরকম ভাবে সিচুয়েশনকে হ্যান্ডেল করবে, এটা তোমার উপর সম্পূর্ণ নির্ভর করবে। Then again, Tuton Mujumdar, Tuton has asked, from your own personal experience as a civil servant, how would you explain the real difference in work and responsibilities between TCS and TPS officers? এটা খুব একটা ভালো কোয়েশ্চেন টুটন। টিপিএস অফিসারদের একদম কোর ওয়ার্ক কালচার সম্পর্কে আমার আইডিয়া নেই, বাট কিছুটা যতটুকু আমি বলবো যে টিসিএসরা বেসিক্যালি আমাদের কাজ করতে লাগে ডেভেলপমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন, এই সমস্ত জিনিস নিয়ে আমাদের কাজ করতে লাগে। আর টিপিএস দের হচ্ছে গিয়ে আমার কলিগ যারা আছে, দে আর ডিলিং উইথ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এভরিডে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, ক্রাইম, সিকিউরিটি ইস্যুস, এই সমস্ত জিনিস নিয়ে ওদেরকে ডিল করতে লাগে। এটা তো ফান্ডামেন্টাল ডিফারেন্স। আর এছাড়াও আমাদেরকে হ্যান্ড ইন মানে কমপ্লিমেন্টারি, দুটো পোস্টই কমপ্লিমেন্টারি বলবো, কারণ অনেক সময় অনেক ক্ষেত্রে একজন আরেকজনের হেল্প করতে লাগে, বিশেষ করে ইলেকশনের সময়টাতে একদম সঙ্গে একসাথে কাজ করতে লাগে টিসিএস টিপিএসদেরকে। আর এরপরে যেটা তুমি প্রশ্ন করেছো যে ইন ইয়োর ভিউ হোয়াট ডাজ দ্য ক্যারিয়ার প্রোগ্রেশন টিপিক্যালি লুক লাইক ফর অফিসার্স ইন টিসিএস এন্ড টিপিএস ইন টার্মস অফ র্যাঙ্কস, রেসপন্সিবিলিটিস এন্ড প্রমোশনাল অপরচুনিটিস? এটাও একটা খুব ভালো প্রশ্ন, কিন্তু আনফর্চুনেটলি টিপিএস দের র্যাঙ্ক রেসপন্সিবিলিটি নিয়ে আমার ততটা ইনডেপথ আইডিয়া নেই, সেটা আমার কোনো টিপিএস কলিগ থেকে আমার জিজ্ঞেস করতে লাগবে। তো টিসিএস এ এন্ট্রি লেভেলে যেটা থাকে, তোমার ডেপুটি কালেক্টর, বিডিও, এগুলি পোস্ট থাকে এন্ট্রি লেভেলে, আন্ডার সেক্রেটারি এরকম পোস্ট থাকে। আর এরপরে যেটা মিড ক্যারিয়ারে হয় এসডিএম, এরপর তোমার জয়েন্ট ডাইরেক্টর এরকম পোস্ট থাকে, দেন এডিএম এরকম পোস্ট থাকে। আর হাইয়ার মানে ধরো না আফটার 14 ইয়ার্স অফ সার্ভিস আমাদের উই আর এলিজিবল ফর প্রমোশন টু আইএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, বাট ওইটা অ্যাকচুয়ালি টাইম বাউন্ড প্রসেস। তো তো অনেক সময় স্লোয়ার হয় অ্যাজ কম্পেয়ার্ড উইথ টিপিএস। টিপিএস এর প্রমোশনটা টু অল ইন্ডিয়া সার্ভিসেস ইজ কম্পারেটিভলি আই উড সে ফাস্টার দেন টিসিএস। ঠিক আছে, তো আর টিপিএস এ এন্ট্রি লেভেল পোস্ট থাকে ডেপুটি এসপি, ডিওয়াইএসপি, দেন এসডিপিও, দেন মিড ক্যারিয়ারে থাকে অ্যাডিশনাল এসপি, এসপি, দেন কমান্ডেন্ট অফ আর্মড ব্যাটালিয়ন্স, দেন সিনিয়র লেভেলে ডিজিপি, আইজি এরকম কিছু পোস্ট থাকে। তো ডিআইজি এরকম কিছু পোস্ট থাকে, ওইগুলি আমার সম্পর্কে আমার অতটা ক্লিয়ার আইডিয়া নেই, বাট যেটা বললাম যে টিপিএস এ একটা ওদের হায়ারার্কি বা র্যাঙ্ক সিস্টেম যেটা, এটা অনেক বেশি প্রমিনেন্ট অ্যাজ কম্পেয়ার্ড উইথ টিসিএস। তার জন্য ফ্রম টিপিএস আইপিএস হওয়াটা একটু ফাস্টার হয়, আর ফ্রম টিসিএস আইএস হওয়াটা অ্যাজ কম্পেয়ার্ড টু টিপিএস ইট ইজ বিট স্লোয়ার। ওকে, then next question is from Shutapa Bishas. Ma'am, how to stay focused to study and be disciplined? How to learn English for exam and daily life? How to be motivated for full preparation journey after 2-3 years gap? Okay, তো আফটার 2-3 ইয়ার্স গ্যাপ তুমি যেটা বলছো যে কি করে আবার ফ্রেশ স্টার্ট করবে এরকম কিছু, তো আমি বলবো যে ব্রেক দ্য সিলেবাস ইন স্মলার পার্টস। পুরোটা প্রিলিমসের সিলেবাস একসঙ্গে নিয়ে বসবে না, পুরোটা মেন্সের সিলেবাস একসঙ্গে নিয়ে বসবে না। অফকোর্স তুমি একবার হলেও পুরোটা সিলেবাস দেখো, বাট মেন্সের সিলেবাসটাকে ছোট ছোট পার্টসে ডিভাইড করে নাও এবং ছোট ছোট টার্গেট রাখো। যেহেতু তুমি 2-3 বছর পরে আবার শুরু করছো, তো ইট উড বি ইজিয়ার ফর ইউ যদি তুমি ছোট ছোট টার্গেট দাও নিজেকে। যেমন ধর না, আমি নেক্সট এক সপ্তাহ আমি আমি জিএস টুর ফার্স্ট যেটা সেকশন আছে, ওই ফার্স্ট সেকশনের ফার্স্ট 3টা টপিক করবো, দ্যাটস ইট। এই 3টা টপিক কমপ্লিট হলে দেন নেক্সট টার্গেট দাও নিজেকে। এরকম ছোট ছোট টার্গেট রাখো নিজের জন্য। আর ফিক্সড স্টাডি আওয়ার্স রাখো, মানে একদিন 10 ঘন্টা পড়ে নিলাম, এরপরে 2 দিন আমি পড়লামই না, এরকম যাতে না হয়। অ্যাটলিস্ট ডেইলি বেসিসে 2-3 ঘন্টা পড়া যাতে রেগুলার বেসিসে হয়, ওইটা একটু দেখো। 2-3 ঘন্টা পড়ার পরে এরপরে সেটাকে আবার ইনক্রিজ করবে 4-5 আওয়ার্স বা 6-7 আওয়ার্স, যাতে কনসিস্টেন্সিটা মেনটেন থাকে। আর ইংলিশের জন্য বলবো যে নিউজ পেপারের এডিটোরিয়াল আছে, যেগুলি ডেইলি পড়ো। যে কোনো একটা কারেন্ট একটা ন্যাশনাল নিউজ পেপার তুমি রাখো, আর ওই ন্যাশনাল নিউজ পেপারটা ডেইলি প্রতিদিন পড়ার একটা অভ্যেস করে নাও। আর এডিটোরিয়াল পড়ার পরে ওইটার একটা শর্ট সামারি নিজে লেখার চেষ্টা করো, সেটা তোমার এসে রাইটিংয়েও কাজ দেবে। আর নিজেই ঘরের মধ্যে কিছুটা একটা হ্যাবিট করে নাও যে ছোট ছোট ইংলিশ ওয়ার্ড বা ইংলিশ সেন্টেন্সে কথা বলার জন্য, সেটা বন্ধু বান্ধবদের সঙ্গেই হোক বা বাড়ির লোকজনদের সঙ্গেই হোক বা নিজের সঙ্গেই হোক। ঠিক আছে, আর এটাই। দেন Sushmita Mujumdar has asked, how to keep the motivation upright? The process is getting very delayed as of now. Right, Sushmita, the process is getting delayed. You have rightly pointed out.
কারণ লাস্ট 2024 এর পরে এখনো নোটিফিকেশন আসেনি, তো সেটা কবে আসবে সেটারও কোনো অফিসিয়াল নিউজ নেই। আর আমি বলবো যেটা মোটিভেশন তো আসবে যাবে, মোটিভেশন ইজ লাইক দিস অনলি। কোনোদিন পড়ার খুব বেশি ইচ্ছা করবে, কোনোদিন কোনো একটা ভিডিও দেখলে কোনো একজন অ্যাসপিরেন্টের ওই ভিডিও দেখে খুব ইচ্ছা হলো আজকে তো আমি পড়ে নেবো, একদম 10-12 ঘন্টা পড়বো। তো মোটিভেশন জিনিসটা এরকমই, এটা আপ ডাউন হতে থাকে। এর থেকেও বেশি ইম্পর্টেন্ট রিলাই করো ডিসিপ্লিন, সেলফ ডিসিপ্লিন আর একটা হ্যাবিট বিল্ড আপ করো। প্রতিদিন যাতে 2-3 ঘন্টা করে হলেও আমি পড়তে বসবো, আমি বই খুলে বসবো। তো সেটাই মোটিভেশনের উপরে ডিপেন্ড না করে একটা রুটিন, একটা হ্যাবিট বিল্ড করো। আর ছোট ছোট, যেটা বললাম আমি অলরেডি, যে ছোট ছোট টার্গেট দাও নিজেকে, ছোট ছোট অ্যাচিভমেন্ট যখন হবে সেটা ভালো লাগবে, নিজের কাছে একটা প্রগ্রেস ফিল হবে। হুম। আর যারাই অন্যান্য তোমার চেনা পরিচিত অ্যাসপিরেন্টরা আছে ওদের সঙ্গে যোগাযোগ রাখো, সেটাও একটা লং প্রসেসে সেটাও একটা হেল্প করে। তোমার ফ্রেন্ডসরা আছে বা যারাই প্রিপারেশন করছে, তো সেটাই। নেক্সট কোয়েশ্চেন ইজ ফ্রম দেববর্মা সন্তোষ। ম্যাম প্লিজ মেক এ ভিডিও অন দ্য probability of TPS TCS exam happening next year and documents we need to submit and procedure from A to Z. ওকে, ওইটা নেক্সট নোটিফিকেশন যখন আসবে আমি অবশ্যই A to Z ডিটেইলড একটা ভিডিও করব, যে কি করে ফর্ম ফিল আপ করতে লাগে, কি করে। আর নোটিফিকেশন আসার পরে ফর্ম ফিল আপ করা পর্যন্ত অনেকটা সময় থাকে, তো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, আমি এটা করব। দেন সুব্রত দেবনাথ, হাউ ডিড ইউ ফিল ক্লিয়ারিং দ্য এক্সাম, জয়নিং দ্য সার্ভিস, ইউর ফার্স্ট ডে এক্সপিরিয়েন্স? এটা এটা ফার্স্ট ডে এক্সপিরিয়েন্স সবারই খুব ভালো থাকে। অবভিয়াসলি এক্সাম ক্লিয়ার করার পরে খুব ভালো লেগেছে। আমি নিজে দেখিনি, প্রথম আমাকে ফোন করে আমার একজন স্যার জানিয়েছেন যে আমার র্যাঙ্ক 1 এসছে। তো ওইটা তো একটা খুবই একটা মানে সেলিব্রেশনের জিনিস ছিল। আর তখন ওই সময়টাতে আই ওয়াজ লুকিং ফর সাম আদার এক্সামিনেশন অলসো। মানে আমি ইউপিএসসির প্রিলিমসও দিয়েছিলাম, টিসিএস এর প্রিলিমসও দিয়েছিলাম, এবং আমি তখন চিন্তা করছিলাম, ভাবছিলাম যে অন্যান্য পরীক্ষা যেগুলি আছে ওইগুলি দেওয়া শুরু করব। কারণ সাপোজ আমি নাবার্ডের পরীক্ষাও দিয়েছিলাম, আমার মনে আছে নাবার্ডের প্রিলিমসও আমি ক্লিয়ার করেছিলাম। মেইনস, নাবার্ডের মেইনস নভেম্বরের আশেপাশে হয় সাধারণত, তখন ওইটার জন্য আমার মনের মধ্যে ছিল যে মেইনস দেবো। তো এরকম। তো অবভিয়াসলি টিসিএস এর রেজাল্ট আসার পর তো সব বাকি বন্ধ হয়ে যায়। আর এরপরে যখন জয়েন করলাম, ফার্স্ট ডে এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। আমার উদয়পুর পোস্টিং ছিল অ্যাজ এ ডেপুটি কালেক্টর। তো উদয়পুর 1st জুন 2020 আই হ্যাভ জয়েন্ড। তো অবভিয়াসলি খুব ভালো একটা experience. Then Shubhrata Devnath has asked, can we expect a few questions in mains out of syllabus? এটাও একটা ভালো প্রশ্ন। হ্যাঁ, অবশ্যই জিজ্ঞেস করতে পারে আউট অফ সিলেবাস, বাট কোনো না কোনো ভাবে লিঙ্ক থাকবে সিলেবাসের সঙ্গে ইনডাইরেক্টলি। বাট মানে আউট অফ সিলেবাস জিজ্ঞেস করাটাও খুব বেশি একটা ইম্পসিবল কিছু না। বাট আমি বলবো যদি সিলেবাসটা কম্প্রিহেন্সিভলি কভার করা থাকে তাহলে অবশ্যই ইউ ক্যান আনসার, কিছুটা হলেও লিখে দিয়ে আসতে পারবে। আর এরকম কোয়েশ্চেনের সংখ্যা খুব কম থাকবে যেটা কমপ্লিটলি আউট অফ সিলেবাস। আর প্রত্যেকটা সেকশনে তোমরা যদি লক্ষ্য করে দেখে থাকো, মানে অপশন দেওয়া থাকে কিন্তু, মানে 2 আউট অফ 3 কোয়েশ্চেন বা 1 আউট অফ 3 কোয়েশ্চেন এরকম অপশন থাকে প্রত্যেকটা সেকশনে। তো একটা কোয়েশ্চেন যদি আউট অফ সিলেবাস থাকে, ও দুটো কোয়েশ্চেন তোমার এমন থাকবে সিলেবাস থেকে। ইউ হ্যাভ টু চুজ বিটুইন আউট অফ সিলেবাস আর ফ্রম সিলেবাস। ঠিক আছে। ওয়ার্ক প্রেশার এজ বিডিও এন্ড ডেপুটি কালেক্টর। আচ্ছা, এটা আমি একটা কমেন্টে আমি একজনকে রিপ্লাই করেছিলাম অলরেডি। ভিডিও আমি দেখো 4 বছর ভিডিও ছিলাম, আর এজ এ ডেপুটি কালেক্টর 1.5 বছর হলো আমার ভিডিও, আমার ডেপুটি কালেক্টর আমি আছি। প্রথমে মানে ইনিশিয়াল ডেজে 1.5 বছর, এখন তো আবার এজ এ ডেপুটি কালেক্টর পোস্টেড হয়েছি। তো বিডিওর ক্ষেত্রে এমন হয় যে তোমার সেপারেট এস্টাবলিশমেন্ট থাকবে, সেপারেট অফিস থাকবে, এবং বিডিওদের ক্ষেত্রে এরকম হয় যে ইউ হ্যাভ টু ডিল উইথ দ্য গ্রাসরুটস লেভেল, গ্রাসরুটস পাবলিকদের সঙ্গে তোমার ডেভেলপমেন্টাল ওয়ার্কের জন্য ডিল করতে লাগে, এবং যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা আছেন ওদের সঙ্গে ডাইরেক্ট তোমার কাজ করতে লাগে। তো সেটা একটু স্ট্রেনুয়াস থাকে, সেটা একটু স্ট্রেসফুল থাকে, নো ডাউট। আর ইন্ডিভিজুয়াল যখন তুমি একটা অফিস চালাও, দেয়ার আর অ্যারাউন্ড মানে 80 to 100 স্টাফ তোমার আন্ডারে কাজ করবে। ফিল্ড এবং অফিস দুটো বোথ। তো সেই ক্ষেত্রেও মানে স্টাফ ম্যানেজমেন্টটা আমার জন্য খুব স্ট্রেনুয়াস অ্যাক্টিভিটি হতো। মানে নিজের একটা হেডেক হয়ে থাকতো, কেউ যদি অফিসে আসতো না, তাকে ডিউ প্রসেস ফলো করে তাকে ইয়ে করা, তো নোটিশ দেওয়া, এই সেই করা। তো ওই জিনিসগুলো আমার কাছে মনে হতো একটা এক্সট্রা হেডেক। আর এছাড়াও তো ডেভেলপমেন্টাল ওয়ার্কস, গভর্নমেন্টের স্কিম, এত শত স্কিম থাকে, সেগুলি ইমপ্লিমেন্ট করা অনেক টাফ ব্যাপার। প্লাস ফিল্ড ভিজিটস থাকে। সেই সমস্ত দিক থেকে কম্পেয়ার করতে গেলে ভিডিওশিপ ইজ ভেরি টাফ অ্যাজ কম্পেয়ার্ড উইথ ডেপুটি কালেক্টর। তো ডেপুটি কালেক্টরে ইউ আর আন্ডার এসডিএম, ঠিক আছে। তো এসডিএম এর মাথা ব্যথা কোনো অফিস স্টাফদের নিয়ে ডিল করা, বা ওইটা দ্যাট ইজ দেয়ার রেসপন্সিবিলিটি অনলি। বাট এজ এ ডেপুটি কালেক্টর তোমাকে যদি বিভিন্ন ধরনের রেসপন্সিবিলিটি আরো এডিশনাল দিয়ে দেওয়া হয়, যেমন কি ইউ
maybe posted as a deputy collector, also as a SDWO, sub divisional welfare officer, বা তুমি সাব রেজিস্ট্রি অফিসার বা সাব ট্রেজারি অফিসার, এই অনেক সময় এই সবগুলি রেসপন্সিবিলিটি একজনকেই দিয়ে দেওয়া হয়, একজন ডেপুটি কালেক্টরকেই। তো সেই ক্ষেত্রে মানে ওটা একটা আলাদা স্টোরি। সেই ক্ষেত্রে সেম তোমাকে ওই এফর্টটাই দিতে হবে যেটা তুমি অ্যাজ এ ভিডিও দিচ্ছিলে, বাট নেচার অফ ওয়ার্ক ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। তো ওইটা ডিপেন্ড করে বা অ্যাজ এ মিউনিসিপ্যালিটি ডেপুটি সিইও যদি তুমি পোস্টেড থাকো, এবং অনেক মিউনিসিপ্যালিটিতে এরকম আছে ডেপুটি সিইওরাই ডিডিও হিসেবে কাজ করে, তো সেক্ষেত্রেও ইট বিকাম ভেরি স্ট্রেনুয়াস। তো দুটোই আমি বলবো যে ইকুয়ালি স্ট্রেনুয়াস। Then next is Smile with Shiva has asked, when did you filled up the form and when you get the job? I want to know about the time gap, when could the next form come? আচ্ছা, আমাদের জন্য we were very lucky, আমাদের জন্য ওই প্রসেসটা it was মানে less than 1 year। মার্চ 2019 এ we had filled up the form, ঠিক আছে, নোটিফিকেশন এসেছিল, এরপরে জুনে আমাদের প্রিলিমস হয়েছে, এরপরে আই থিঙ্ক সেপ্টেম্বর নাগাদ আমাদের মেইনস হয়ে গেছিল, সেপ্টেম্বর অক্টোবর মেইনস হয়ে গেছিল। দেন নেক্সট ইয়ার মার্চে 3rd March 2020 উই গট আর রেজাল্ট আমাদের সঙ্গে ছিল, ইন্টারভিউ হয়েছিল ফেব্রুয়ারিতে, ঠিক আছে। তো দ্য প্রসেস ওয়াজ completed, the entire process was completed within 1 year। আর when could the next form come? ওটার কোনো অফিসিয়াল নোটিফিকেশন বা অফিসিয়াল নিউজ তো এখনো আসেনি, বাট হোপফুলি এই বছর হয়তো আসবে না, নেক্সট ইয়ার ইট উড কাম হোপফুলি, ডেফিনেটলি। তো দেন নেক্সট কোয়েশ্চেন ইজ ডর্ফ গেমার, ম্যাম what your current salary is around, it motivates a lot। okay I have already disclosed my current salary একটা previous ভিডিওতে। currently I am drawing around 92,000 something, ঠিক আছে। তো I think it would motivate you guys, কারণ আমাদের স্টেট সার্ভিসে নিজের স্টেটে থেকে নিজের বাড়ির আশেপাশে থেকে it is quite good। তো এরপরে হচ্ছে শিবশঙ্কর বিশ্বাস, if someone preparing for SSC CGL, those preparation help to cracked any exam conducted by TPSC except TCS TPS। আচ্ছা, তো আমি যতটুকু বুঝলাম যে মানে SSC CGL এর প্রিপারেশন করলে কি টিপিএসসির অন্যান্য পরীক্ষাগুলি দেওয়া যাবে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি। SSC CGL এ আমি যতটুকু জানি, যদিও আমি দিইনি, জিকে থাকে, রিজনিং থাকে, ম্যাথস থাকে, মানে কোয়ান্ট পোর্শন থাকে, ইংলিশ থাকে। তো এই জিনিসগুলি ডেফিনেটলি তোমাকে আমাদের টিপিএসসির যে অন্যান্য পরীক্ষা থাকে, ফুড ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ, সাব ইন্সপেক্টর অফ পুলিশ, দেন PA, গ্রেড 2 স্ট্যাটিস্টিক্যাল অফিসার, এই পরীক্ষাগুলির জন্য সেম জিনিসই থাকে, জিকে থাকে, এসে রাইটিং থাকে, লেটার রাইটিং থাকে, রিপোর্ট রাইটিং থাকে। তো আই থিঙ্ক তোমাকে অনেকটাই হেল্প করবে, বাট ত্রিপুরা স্পেসিফিক জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো তো থাকবেই আলাদা। দেন কৃতিকা দাস, you have asked when there will be next TCS TPS exam, what they see in mains exam and interview with special focus on mains exam answer writing। যেটা বললাম, নেক্সট TCS TPS এক্সাম কবে হবে এটা তো অফিসিয়ালি কোনো নিউজ নেই, মেবি নেক্সট ফিউ মান্থস, মেবি 4-5 মান্থসের মধ্যে ইট উড কাম। হোয়াট দে সি ইন মেইনস এক্সামে তো অবভিয়াসলি আনসার রাইটিং তুমি যেটা করবে তোমার কোয়ালিটি অফ আনসারের উপরেই নির্ভর করবে। আর ইন্টারভিউতে তোমার মেইনসের মার্কসটা মেইন থাকবে, কারণ প্রিলিমসের মার্কস তো অ্যাড হয় না ইন্টারভিউতে, মানে ফাইনাল মেরিট লিস্টে। তো মেইনসের 800 মার্কস আর ইন্টারভিউর 100 মার্কস, এই দুটো জিনিসের উপরে বেস করে তোমার ফাইনাল মেরিট লিস্ট প্রিপেয়ার হয়। আর ইন্টারভিউতে মেইনসের মার্কস তো দেখে বলতে এরকম কিছু না যে তোমার মেইনসের মার্কস বেশি থাকলে ইন্টারভিউতে বেশি দেবে, এরকম কিছু না। ইন্টারভিউ ইজ কমপ্লিটলি সেপারেট, ঠিক আছে। আর ইন্টারভিউতে ইট ইজ ইয়োর পার্সোনালিটি টেস্ট, ইট ইজ নট টেস্ট অফ ইয়োর নলেজ টেস্ট অলরেডি মেইনস এক্সামে হয়ে গেছে। তো পার্সোনালিটি টেস্ট করে, বিভিন্ন ধরনের প্যানেল থাকে, প্যানেলদের উপর ডিপেন্ড করে, এক একটা প্যানেল এক এক ধরনের প্রশ্ন, টাইপ অফ কোয়েশ্চেন জিজ্ঞেস করে, তো ওইটাই আর কি। নেক্সট আরতিশ ব্রু, মিস আনসার রাইটিংটা কিভাবে প্র্যাকটিস করব? আনসার রাইটিং এর জন্য স্ট্যান্ডার্ড বুকস গুলো থেকে কিভাবে পড়তে হবে প্লিজ একটু এক্সপ্লেইন করে দাও মিস। ওকে, আনসার রাইটিং এর জন্য কিভাবে প্র্যাকটিস করবো যেটা বললাম, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ধরো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে আনসার রাইটিং শুরু করো, প্রোভাইডেড ইউ হ্যাভ কাভার্ড দ্য টপিক ওয়ান্স। একবার হলো রিডিং লাগানোর পরে কিন্তু নেক্সট স্টেপ হবে আনসার রাইটিং, প্রথমে তুমি আনসার রাইটিং করে নিতে পারবে না, ঠিক আছে না। এরপরে স্ট্যান্ডার্ড আনসার কি করে ফর্ম করতে লাগে যেটা বললাম, যেটা আমি আগেও অনেক ভিডিওতে বলেছি, যে আমাদের আনসারের 3টা পার্ট থাকে, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপরে বডি, তারপর কনক্লুশন। বডিটার মধ্যে বুলেট পয়েন্টস ইউজ করো, ফ্লো চার্ট ইউজ করো, ডায়াগ্রামস ইউজ করো, ঠিক আছে। দেন
আনসার রাইটিং যেটা বললে তুমি স্ট্যান্ডার্ড বুকসগুলো থেকে কিভাবে পড়তে হবে, স্ট্যান্ডার্ড বুকসগুলো থেকে কিভাবে পড়তে হবে টপিক ওয়াইজ সিলেবাসে যা আছে সেটা সেই টপিক ধরো না তোমার 1857 এর সেপয় মিউটিনি ফার্স্ট টপিক মডার্ন হিস্ট্রি, ঠিক আছে, GS2 তে। তো সেপয় মিউটিনির পার্টটা তুমি স্পেকট্রামে যাও, গিয়ে খুলে দেখো, ওইটা পড়ো। পড়ার পরে এবার সেপয় মিউটিনি থেকে কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, একটা হচ্ছে আনসার রাইটিং, তুমি প্রশ্ন নোটস মেকিং, যেটা একটা হচ্ছে প্রশ্ন বেসড নোটস মেকিং, আর আরেকটা হচ্ছে গিয়ে তোমার মানে যা পড়লে ওইটা জাস্ট পয়েন্ট ওয়াইজ নোট ডাউন করা। তো প্রশ্ন বেসড নোটস মেকিং করলে সেটা আনসার রাইটিংও কাজ দেবে। আর আমাদের TCS এর সিলেবাসটা অনেকটাই ছোট অ্যাজ কম্পেয়ার্ড উইথ UPSC, তো প্রশ্ন বেসডও আনসার রাইটিং ইউ ক্যান ডু, প্রশ্ন বেসড নোটস মেকিং ইউ ক্যান ডু, ঠিক আছে। আর এটার জন্য আমি আমি একটা সেপারেট ভিডিও বানাবো। এটা নিয়ে অনেকেই প্রশ্ন করো যে কি করে আনসার রাইটিং করবো, কি করে একটা টপিক পড়ে আনসার ওইটা থেকে আনসার রাইটিং করবো বা নোটস মেকিং করবো, এটা নিয়ে আমি একটা সেপারেট ডিটেইলড ভিডিও বানাবো, ঠিক আছে। Next is Bijoy Deborma. You have asked, ma'am, can you guide from where to study the science portion for both prelims and mains? How to study and where to study the science portion? আচ্ছা, প্রিলিমস এর জন্য সায়েন্স পোর্শনের কোনো স্পেসিফিক সিলেবাস নেই, বাট মেইনস এর জন্য আছে। মেইনস এর জন্য প্রপার 25 মার্কের GS1 এর প্রশ্ন আছে সায়েন্সের, এবং টপিক ওয়াইজ দেওয়া আছে। তো আমি চেষ্টা করব তোমাদেরকে নোটস কম্পাইল করে দেওয়ার, ঠিক আছে। আর ইন দ্য মিন টাইম তোমরা কি করবে, টপিক ওয়াইজ মেইনসে যা আছে সেটা সেটা সার্চ করো ইন্টারনেটে, বা তোমাদের আমাদের কারোর কাছে যদি NCERT থাকে, ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত NCERT, ওইখান থেকেও তোমরা টপিক ওয়াইজ সায়েন্সের যে টপিকগুলি মেনশনড আছে সিলেবাসে সেগুলি পেয়ে যাবে। বা লুসেন্ট জিকে করে একটা বই আছে, সেই বইটা থেকেও তোমরা রেফার করতে পারো, যদিও সবগুলি টপিক হয়তো নাও পেতে পারো, কিছু টপিক তোমাদেরকে অনলাইন ইন্টারনেট থেকে সার্চ করতে লাগবে, ঠিক আছে। ওয়েন ইজ দ্য নেক্সট রিক্রুটমেন্ট কামিং? নেক্সট রিক্রুটমেন্ট TCS TPS এর কখন আসবে আমিও জানি না, এটার কোনো অফিসিয়াল নিউজ নেই, বাট আসবে। কারণ 2024 এর যে সাইকেলটা ওটা শুরু হয়েছিল 2022 তে, সো ইউ ক্যান এক্সপেক্ট এনি টাইম, ওকে, এনি টাইম সুন। নেক্সট কার্তিক দেবনাথ, গিভ আস সাম ইম্পর্টেন্ট এসে অর লেটার ফর প্র্যাকটিস। আমি জাস্ট আজকেই একটা আপলোড করেছি, পোস্ট আপলোড করেছি, অ্যাসপিরেন্ট টু অ্যাডমিনিস্ট্রেটর। আমার প্রপার অ্যাসপিরেন্টদের জন্য একটা ইনস্টাগ্রাম চ্যানেল আছে ওইটাতে। তো আমি এরকম ছোটখাটো রেকমেন্ডেশন আমি দিতে থাকবো, ইউ প্লিজ ফলো দ্যাট। Then next is wish twist. You have asked, ma'am, for a 5, 10, 15 marks question, how much should I write? What would be a good word count? Please give me an idea. Thank you. Okay, 5, 10, 15 marks এর জন্য I think 15 marks এর কোনো প্রশ্ন নেই, 14 marks পর্যন্ত আছে আমাদের TCS এ, ঠিক আছে। তো 5 marks এর জন্য ইউ ক্যান এক্সপেক্ট এক পেজ, আমাদের নর্মাল ছোট হ্যান্ডরাইটিং, বেশি বড় হ্যান্ডরাইটিং না, নর্মাল হ্যান্ডরাইটিং এ এক পেজ, মানে ধরো না অ্যারাউন্ড 150 160 ওয়ার্ডস। দেন 10 মার্কস এর জন্য জাস্ট ডাবল দ্যাট, 2 পেজ বা আড়াই পেজ, ঠিক আছে, 250 বা 300 ওয়ার্ডস ধরে নাও। আর 15 মার্কস এর জন্য মেক ইট 3 পেজ, ঠিক আছে, 3টা পেজ বা 3.5 পেজ হলেও কোনো অসুবিধা নেই, কারণ তুমি আনলিমিটেড লিখতে পারবে না। TCS TPS এ ওয়ার্ড লিমিট কিন্তু কিছু মেনশন করা নেই, ঠিক আছে। কিন্তু অবভিয়াসলি টাইম কনস্ট্রেন্ট থাকে, লেংদি পেপার থাকে, তো তুমি আনলিমিটেড লিখতে পারবে না, অবভিয়াসলি আনলিমিটেড লিখলে তোমার টাইমে কভার করবে না। তো ওইটাই যেটা বললাম, 15 মার্কসের প্রশ্নতে ইউ ক্যান রাইট ফর 3 পেজেস, ওকে, 3 পেজেস অ্যারাউন্ড 350 ওয়ার্ডস।